ডালিয়ার এমন কিছু তথ্য আছে যেগুলো আপনি কখনো আগে শোনেননি। মানে যেরকম ধরুন, ডালিয়ার ফুলকে কিভাবে বড় করা যায়, কিভাবে অনেক দিন গাছে রাখা যায়, কিভাবে রঙটাকে ধরে রাখা যায়, বা পাপড়িগুলো যাতে ঝরে না যায় সেটা কিভাবে করা যায়, গাছের গ্রোথ ও ফুলের গ্রোথ খুব ভালো হবে, এমনকি প্রতিস্থাপন থেকেই গাছের কাণ্ড শক্ত হতে শুরু করবে। সমস্ত বিষয়টা নিয়ে আজকে বলবো তোমাদেরকে। আমি অপু, আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। এই ডালিয়া গাছের পরিচিতি সম্বন্ধে তোমাদেরকে আগে একটু ছোট্ট করে বলে দিই। দেখো, সবসময় ডালিয়া গাছ কিন্তু কাটিংয়ের গাছ নিতে হয়, কখনো কিন্তু বীজের গাছ নিতে নেই। বীজের গাছ নিলে কিন্তু ফুলের সাইজ তুমি কিন্তু কখনোই বড় পাবে না, একদমই ছোট পাবে। মানে খুব বেশি নয়, এরকম সাইজ তুমি পাবে, খুব বড় পাবে না। আর আমরা যদি এইরকম কাটিংয়ের নিই তাহলে কিন্তু খুব ভালো এবং বড় আমরা ফুল পেতে পারি। আমি তোমাদেরকে এই ভিডিওটায় দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আমরা একদম থামপট থেকে এইরকম ছোট ছোট 2 ইঞ্চি 3 ইঞ্চি পটের মধ্যে আমরা চারা রোপণ করব। দেখো, সেই চারাগুলোর মধ্যে থেকে একটা চারা হচ্ছে এইটা, বাকিগুলো আমি বসিয়ে দিয়েছি, এটা তোমাদের দেখানোর জন্য রেখেছি। গাছটা দেখো একটু ঢলে রয়েছে, তার মানে এর মধ্যে জল কম আছে। আমি জল দিইনি, কারণ হচ্ছে টব থেকে বার করব সেই জন্য। তাহলে আমরা সবসময় কীরকম কিনবো ডালিয়া কিনবো, কিন্তু কাটিংয়ের ডালিয়া কিনবো, ঠিক আছে? কাটিং থেকে যে সমস্ত চারাগুলো হয়েছে সেই ডালিয়াগুলো নেবো, বীজের চারা কিন্তু আমরা কখনোই নেবো না যারা আমরা ছাদ বাগানি। এই প্রতিস্থাপন পর্বে তোমাদেরকে সবার আগে আমি দুটো জিনিস খুব ভালো করে বলে দিই, এটা কিন্তু তোমরা সব সময় খেয়াল রাখবে, কখনো কিন্তু ভুলবে না। প্রতিস্থাপন করবার আগে খুব ভালো করে কিন্তু ডালিয়ার ড্রেনেজ সিস্টেম চাই। ডালিয়ার ড্রেনেজ সিস্টেম যদি একবার জাম হয়ে যায় তাহলে পরবর্তীতে তুমি রিপোর্ট করেও গাছটাকে ঠিক মতন দাঁড় করাতে পারবে না। দ্বিতীয়ত, যদি ড্রেনেজ সিস্টেম ভুল হয় তাহলে কিন্তু গাছটা গোড়া পচেও মারা যেতে পারে। সেই জন্য খুব ভালো করে মন দিয়ে আমি আবার ড্রেনেজ সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডালিয়ার জন্য সবসময় আমরা 8 থেকে 10 ইঞ্চি টব নেব, এর থেকে কিন্তু কোনো ছোট টব নেব না। এখানে আমি একটা 10 ইঞ্চি টব নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে টবটা ভাঙা ছিল, আমি টবটাকে দেখো আবার জুড়েছি। টব কিন্তু জোড়াও যায়, সেটা কিন্তু বহু বছর চলে। তুমি যদি জানতে চাও মাটির টবকে কিভাবে জুড়তে হয় তাহলে আমার এই ভিডিওটা দেখে নিও। দেখো, টবের নিচে কিন্তু 3খানা ছিদ্র আছে, 1 2 3। আমি 3টে কিন্তু ছিদ্রকে ঢাকা দিয়ে দিলাম, এইভাবে ঢাকা দিয়ে দিলাম টবের ভাঙা টুকরো দিয়ে। এরপর কি করলাম, ছোট ছোট যে পাথরের টুকরো হয়, পাথরের টুকরো দিয়ে আমি আস্তে আস্তে দেখো এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। পাথরের টুকরোগুলোকে এইভাবে দিয়ে দিলে জাম হয়ে যাবে। আমি এখানে যা যা পাথরের টুকরো ছিল সব দিয়ে দিলাম, দিয়ে আমি একটা লেয়ার করে দিলাম। দেখো, বড় বড় টুকরোগুলোকে বাদ দিয়ে ছোটোগুলোকে রাখলাম, রেখে আমি লেয়ার করে দিলাম। এইভাবে হয়ে যাওয়ার পর আমাদের করতে হবে, দেখো একটা বালির লেয়ার করতে হবে। এইভাবে আমি বালির লেয়ার একটা করে দেবো, ঠিক সমানভাবে। বালির লেয়ারটা এমন হবে যেন সমান বেডের মতন লাগে। দেখো, প্রথমে হাত দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আস্তে আস্তে চেপে আমি বালির একটা লেয়ার করে দিলাম, ঠিক আছে? এই রকমভাবে যদি তুমি করো তাহলে কিন্তু কোনো মতেই তোমার টবের মাটি বেরিয়েও যাবে না, এবং অতিরিক্ত জল যেটা আছে সেটাও কিন্তু কখনোই এর মধ্যে জমতে পারবে না। আমাদের দেখো ড্রেনেজ সিস্টেম হয়ে গেল, কত সহজ পদ্ধতিতে ড্রেনেজ সিস্টেম করলাম। এবার আসছি মাটির ব্যাপারটা নিয়ে। মাটিটা আমরা কিভাবে তৈরি করব। দেখো, প্রথমেই তোমাদেরকে বলে দিই, মাটিটা তৈরি করতে গেলে 1 ভাগ নেবে মাটি, 1 ভাগ নেবে সাদা বালি, আর 1 ভাগ নেবে কম্পোস্ট। তোমার কাছে ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্ট নেবে, তোমার কাছে যদি গোবর সার থাকে গোবর সারও নিতে পারো, বা কিচেন কম্পোস্ট থাকলেও নিতে পারো, পাতা সারও নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা নেবে সব 1 ভাগ করে নেবে, ঠিক আছে? মনে করো তোমার কাছে যদি ভালো মাটি থাকে তাহলে তুমি বালি দেওয়ার দরকার নেই। ভালো মাটি বলতে দোআঁশ মাটি যদি থাকে তাহলে 60% নেবে মাটি আর 40% নেবে কম্পোস্ট, তাহলেই হয়ে যাবে। আমার এখানে যেরকম সম্পূর্ণ এঁটেল মাটি ছাড়া আর কোনো মাটি পাওয়া যায় না, সেই জন্য আমি কি করি, 1 ভাগ মাটি নিই, 1 ভাগ সাদা বালি নিয়ে আমি মাটিটাকে ব্যালেন্স করে নিই। তোমাদের যদি দোআঁশ মাটি থাকে তাহলে তোমরা দোআঁশ মাটি ব্যবহার করবে 60-40 রেশিও হিসেবে, ঠিক আছে? এবার এর সঙ্গে আমরা কি দেবো, এর সঙ্গে সর্ষে খোল বা বাদাম খোল নেবে 2 চামচ। তার সঙ্গে নেবে, যদি স্টিম হাড়ের গুঁড়োটা থাকে মানে স্টিম বোনটা থাকে যদি, সেটা দিলেও খুব ভালো হবে। হলো, সেটা নেবে 1 চামচ, আর 1 চামচ নিম খোল, 1 চামচ লাল পটাশ, হয়ে গেল। তার সঙ্গে নেবে 1 চামচ শিংকুচি আর 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নাও।
মিশিয়ে নিয়ে একটা প্লাস্টিকের বস্তার মধ্যে বা গামলার মধ্যে দিয়ে চাপা দিয়ে এইভাবে রেখে দাও, মুখ বন্ধ করে 10 থেকে 15 দিন রেখে দাও। কিন্তু রাখার আগে তোমাকে একটা কাজ করতে হবে, একটু জল ছিটে দিয়ে দিতে হবে। জল ছিটে দিয়ে তারপরে ভালো করে মাটিটাকে একটু ময়েশ্চার করে নিয়ে তখন কি করবে, ওর মধ্যে ভরে রেখে দেবে। তাহলেই 15 দিন ভরে রাখলেই হবে, হয়ে গেল। মনে করো এখন তো আর সময় নেই, ডিসেম্বরের প্রায় 15 তারিখ হতে চললো, এখন সময় নেই। এখন তাহলে কি করবে, এখন তুমি কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন তুমি 2 থেকে 3টে জিনিস দেবে। 60% মাটি, 40% কম্পোস্ট দিয়ে আমরা বসিয়ে নেবো গাছটাকে। এখন এই মুহূর্তে গাছটাকে বসিয়ে নেবো, পরে আমরা আস্তে আস্তে এই সমস্ত উপাদানগুলো মানে এই সমস্ত খাবারগুলোকে আমরা আস্তে আস্তে দেবো। কিভাবে দেবো সেটাও দেখো, আর কিভাবে দিলে গাছটা তাড়াতাড়ি বড় হবে এবং গাছটা খুব শক্তিশালী হবে, মানে কাণ্ডটা খুব মজবুত হবে, ফুলটা ভালো হবে, তোমাদেরকে দেখাই। এরপর ওই তৈরি মাটিটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে একদম অল্প করেই দেবো, বেশি দেবো না। দেখো এইটুকুনি মাত্র দিলাম, ঠিক আছে। দিয়ে একটা লেয়ার তৈরি করলাম। লেয়ার তৈরি করে হাত দিয়ে এইভাবে ঠেসে দিয়ে আমি গাছটা এই নিচেতেই বসাবো। তোমরা ভাবতেই পারো যে এত নিচে বসাচ্ছে কেন দাদা, তাই তো, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পদ্ধতিটা একটু আলাদা পদ্ধতি। এতে কিন্তু গাছ খুব মজবুত হয়, গাছ নিচে থেকে একদম বেড়ে ওঠে আর খুব ভালো খাবার পায়, খাবার নিতে পারে, গাছের বৃদ্ধি খুব হয়। দেখো আমি তোমাদেরকে, আমার করা আছে আরও গাছ, আমি তোমাদেরকে সেগুলোও দেখাচ্ছি। একদম দেখো আমি নিচেই বসালাম, কিন্তু ওপরে বসালাম না, অল্প একটুখানি দিয়েছি মাটি, দিয়ে বসালাম। এবার কি করব, বাকি মাটিটা দিয়ে দেখো আমি আস্তে আস্তে ধার দিয়ে একে ভরে দেবো। দেখো এইভাবে ভরে দিচ্ছি। দেখো আমি প্রতিস্থাপন করে দিয়েছি, এইভাবে প্রতিস্থাপন করে দিলাম। দেখো ভালো করে একটু মাটিটা ঠেসে দিলাম, দিয়ে ভালো করে প্রতিস্থাপন করে দিলাম। আমার প্রতিস্থাপনের কাজ শেষ। এবার কি করব, আমি জল দিয়ে দেবো। এবার আরও কিছু ডালিয়া চারা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে কেন আমি এত নিচু করে লাগালাম। দেখে বুঝতে পারলে তোমরা কেমনভাবে করেছি ডালিয়া গাছটা। এবার দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা কিন্তু আমরা ধার দিয়ে দিয়ে দেবো আস্তে আস্তে, ভালো করে মাটিটাকে ভিজিয়ে দেবো, খুব ভালো করে যেন মাটিটা ভিজে যায়। এমনি গাছটা একটু নেতিয়ে রয়েছে কেন, যে জলটা নেই বলে। এখন এই জলটা সম্পূর্ণ পেয়ে যাবে, তাহলেই এর জলের চাহিদা পূরণ হয়ে যাবে। আমি এতটাই এর মধ্যে জল দেবো যাতে অতিরিক্ত জলটা নিচে দিয়ে বেরিয়ে যেতে পারে। এরপর আসছি জলের ব্যাপারটা। এই গাছটায় আমরা জলটা কীরকম দেবো প্রতিদিন। কখনোই এই গাছটায় আমরা বেশি জল দেব না। উপরে মাটিটা শুকোতে দেখলে তারপর আমরা আবার দ্বিতীয়বার জল দেবো। কখনোই কিন্তু মাটি ভিজে অবস্থায় আবার দ্বিতীয়বার জল দেব না। এমনিতেই শীতের গাছ কিন্তু একটু টান টান করে জল রাখতে হয়, মানে শীতের গাছের মাটি একটু শুকাবার পর আবার দ্বিতীয়বার জল দিতে হয়। এরপর আসি আলোর ব্যাপারটা। আলোর ক্ষেত্রে বলে দিই, এই গাছটার ক্ষেত্রে তোমাদেরকে বারবার বলবো আমি যে ফুল সানলাইটে রাখো, যেখানে সম্পূর্ণ সূর্যের আলো আসে সকাল থেকে বিকেল পর্যন্ত, সেই রকম জায়গায় রাখো। সেই রকম জায়গায় রাখলে এর কিন্তু খুব ভালো রেজাল্ট তুমি পাবে এবং এর মধ্যে ফুলটা খুব সুন্দর হবে, ফুলের রঙটাও কিন্তু খুব সুন্দর হবে, গাছটাও খুব তাড়াতাড়ি বাড়বে এবং গাছে ফুলের সাইজটাও কিন্তু খুব ভালো হবে। সেই জন্য সম্পূর্ণ তোমাকে ফুল সানলাইটে রাখতে হবে এই গাছটাকে। এই গাছটা বসাবার পর মানে প্রতিস্থাপনের পর এর মধ্যে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, নতুন নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে, তখন থেকে খাবার দেওয়া আমরা শুরু করব। প্রথম 2 সপ্তাহ আমরা একই খাবার দেবো। কি খাবার দেবো? 50 গ্রাম সর্ষে খোল এবং 50 গ্রাম ডিএপি আমরা 5 লিটার জলের মধ্যে ভেজাবো। 5 লিটার জলে ভেজাবো, বারবার বলছি, হ্যাঁ। দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম, 2 থেকে 3 দিন রাখলাম। রাখার পর ভালো করে ওটাকে নেড়ে নিয়ে উপর থেকে পাতলা জলটাকে আমরা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে প্রত্যেকটা গাছে 200 থেকে 250 গ্রাম করে আমরা এই খাবার দেব প্রথম 2 সপ্তাহ। তার মানে এই গাছটার ফুল হয় 60 থেকে 70 দিনের মাথায়। সেহেতু আমরা 2 মাস সময় পাচ্ছি হাতে। 2 মাস যদি আমরা সময় পাই, আমরা খাবারটাও কিন্তু সেইভাবেই দেবো। তাহলে প্রতিস্থাপন করলাম মনে করো আমি ডিসেম্বরের 1 তারিখে, তাহলে আমি ঠিক ডিসেম্বরের 15 তারিখ নাগাদ আমি আবার একে খাবার দেব। কি খাবার দেব? সর্ষে খোল ভেজানো জল এবং ডিএপি, এটা আমি দিয়ে দেবো 15 তারিখ নাগাদ। হয়ে গেল। তারপর আবার 21 তারিখে একই খাবার দেব।
হয়ে গেল। তাহলে 15 দিন আমাদের এই খাবারটা চললো। এরপর 15 দিন যখন কেটে গেল, তারপরের সপ্তাহে আমরা কি খাবার দেবো? এই গাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে খাবার দিতে হবে, এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। গাছগুলোও ততদিনে কিন্তু বেশ ভালো বড় হয়ে যাবে। এরপর আমরা 1 তারিখ নাগাদ, মানে জানুয়ারির ধরো 1 তারিখ নাগাদ, তখন এই খাবারটা দিচ্ছি। তারপরের সপ্তাহ থেকে খাবার শুরু হবে, আসল খাবার। এই দেখো, এর মধ্যে রয়েছে প্লেন মাটি, গার্ডেন সয়েল দিচ্ছি, এবং গার্ডেন সয়েলের সঙ্গে এখানে দেখাচ্ছি, দেখো আমার যে মিশ্র সার তোমাদের দেখিয়েছিলাম, এই 1 মুঠো মিশ্র সার এর মধ্যে মিশিয়ে দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে দিলাম, দেখো এইভাবে ভালো করে মিশিয়ে দিয়ে 1 মুঠো থেকে 1.5 মুঠো দেওয়া যেতে পারে এর মধ্যে দিয়ে মিশ্র সারটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মাটির সঙ্গে। মিশিয়ে নিয়ে আমরা এইভাবে আস্তে আস্তে উপর থেকে দেবো, দেখো এইভাবে আস্তে আস্তে দেবো, দেখো এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো, ধার দিয়ে, ঠিক আছে? যত আমরা মাটি দিতে থাকবো, গাছটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। এইভাবে দিয়ে দিলাম। এই চাপান সারটা আমাদেরকে প্রত্যেক 15 দিন ছাড়া দিতে হবে। প্রত্যেক 15 দিন ছাড়া যখনই দেবো আমরা, আস্তে আস্তে টবটা ভর্তি হয়ে যাবে এবং গাছটাও আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে। তাহলে এটা নিশ্চয়ই পরিষ্কার বোঝা গেল। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক সপ্তাহে খাবার দিতে হবে। আমাদের এই খাবারটার সাথে সাথে আমাদের লিকুইড খাবারটা বন্ধ করলে চলবে না। তবে লিকুইড খাবারটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে আমি তোমাদেরকে বলে দিই। দেখো, এর সাথে আমাদেরকে আবার একটা লিকুইড খাবার দিতে হবে, যেরকম আমরা দিয়ে আসছিলাম। এই সপ্তাহের লিকুইড খাবার কি হবে? 50 গ্রাম সর্ষে খোল ভেজানো জল এবং 10-26-26 50 গ্রাম আমরা 5 লিটার জলের মধ্যে ভেজাবো। ভিজিয়ে যেমন আমরা দিচ্ছিলাম ঠিক তেমনই আমরা এইরকম ডালিয়া গাছগুলো, প্রত্যেকটা ডালিয়া গাছে আমরা এইভাবে একই পদ্ধতিতে খাবারগুলো দিয়ে যাব। তাহলে বোঝা গেল 15 দিন ছাড়া ছাড়া আমরা চাপান সার দেবো এবং প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু লিকুইডটা চালু রাখবো। 10-26-26 কিন্তু এখন চালু হয়ে গেছে। এবারে 10-26-26 আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে দিতে থাকবো এবং প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া একই চাপান সার আমরা দিতে থাকবো। তাহলে কি হবে? গাছটা আস্তে আস্তে গ্রোথ হতে শুরু করবে। এই পদ্ধতিতে করলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে তোমার আগামী দিনে ফুল দেওয়ার জন্য, এবং ফুলের সাইজও কিন্তু খুব ভালো হবে যদি আমরা ঠিক এই পদ্ধতিতে করি। এর সাথে তোমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নতুন যদি সাইড দিয়ে কোনো ব্রাঞ্চ আসে, সেই ব্রাঞ্চগুলোকে আমাদের ভেঙে দিতে হবে। আমরা সেই ব্রাঞ্চগুলো কিন্তু রাখবো না, গাছটাকে সোজা লম্বা আমাদের তুলতে হবে। যদি তুমি বেশি ফুল নিতে চাও, মানে একটা বড় ডালিয়া নেবে না, তুমি চাইছো চারিদিকে ডালিয়া হোক, তাহলে তুমি ব্রাঞ্চগুলো রাখতে পারো। আর যদি মনে করো যে না, তুমি চাইছো যে আমার ওপর দিকে একটা বড় ডালিয়া হবে, তাহলে কিন্তু কখনো ব্রাঞ্চগুলো রাখবে না, সেগুলোকে ভেঙে দেবে। এই পদ্ধতিতে খাবার দিতে দিতে দেখবে 60 দিন থেকে 70 দিনের মধ্যে কুঁড়ি চলে এসেছে। তখন যেই তুমি কুঁড়িটা দেখতে পাবে গাছের মধ্যে, সম্পূর্ণ সব রকম খাবার বন্ধ, কোনো খাবার কিন্তু গাছে তখন দেওয়া যাবে না। তাহলে কিন্তু গাছ গ্রোথ নিয়ে নেবে, ফুলটা কিন্তু আমরা যে কোয়ালিটির চাইছি সেই কোয়ালিটির আমরা পাবো না। সেই জন্য আমরা টোটালি স্টপ করে দেবো সম্পূর্ণ খাবার। এবার গাছের মধ্যে যা খাবার আছে সেই খাবার সংগ্রহ করে গাছ নিজের ফুলকে বড় করে তৈরি করবে। তখন আমরা কি করব? তখন তার 7 থেকে 10 দিন ছাড়া ছাড়া আমরা, মোটামুটি 10 দিন ছাড়া ছাড়াও দিলেও হবে, কোনো অসুবিধা নেই। 1/2 চামচ লাল পটাশ নেব, তাকে আমরা 1/2 লিটার জলের মধ্যে গুলে সেই জলটা আমরা দেব একটা গাছের জন্য। বোঝা গেল? তাহলে কি হবে? এই যে পটাশটা কিন্তু রঙটাকে ধরে রাখতে সাহায্য করবে, কুঁড়িটা শক্ত করবে, গাছটাকে ভালো রাখবে, সম্পূর্ণ কাজটা কিন্তু পটাশ করবে। সেই জন্য গাছে কুঁড়ি এসে যাওয়ার পর আর কিন্তু কোনো খাবার নাই, শুধু 10 দিন ছাড়া ছাড়া পটাশের জল, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এরপর তোমরা দেখতে পাবে গাছের মধ্যে কি ব্যাপক ফুল ফুটবে। এরপর আসছে রোগ পোকার ব্যাপারটা। রোগ পোকার ক্ষেত্রে বলে দিই, দেখো এই গাছটার মধ্যে পোকা লাগে, রোগও হয়, তবে পোকার আক্রমণটাই বেশি দেখা যায়। যদি পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু গাছটার অনেকটা ক্ষতি হয়ে যায়। এর মধ্যে 3টে পোকার আক্রমণ বেশি দেখা যায়, থিপস, মাইটস আর লেদা পোকা। লেদা পোকা কী করে? পাতাগুলোকে আস্তে আস্তে গোল গোল করে খেয়ে নেয়, খুব সুন্দরভাবে খেয়ে নেয়। সেই জন্য লেদা পোকার আক্রমণ আমাদের রুখতে হবে, এবং থিপস আর মাইটসের আক্রমণটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। শীতের সমস্ত গাছকে যদি আমরা পরিচর্যা করতে যাই, বিশেষ করে ফুলের গাছকে পরিচর্যা করতে যাই, আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে কীটনাশক স্প্রে করতে হবে। কারণ হচ্ছে কি,
কখন পোকা লাগবে তারপর আমরা কীটনাশক স্প্রে করব, এইটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে গাছের। তখন কিন্তু গাছকে আমরা রিকভার করতে পারবো না কোনো রকমভাবেই। সেই জন্য যে কোনো শীতের গাছকে সবসময় কি করতে হয়, আগে থেকে ব্যবস্থা নিতে হয়। আগে থেকে ব্যবস্থা বলতে ঠিক তুমি প্রত্যেক সপ্তাহে তুমি যেটা ব্যবহার করো, সেটা হামলা হতে পারে, সেটা ওস্তাদ হতে পারে, সেটা কাকা হতে পারে, সেটা একতারা হতে পারে, সেটা ইমিডাক্লোরবিড হতে পারে, যে কোনো কীটনাশক তুমি ব্যবহার করতে পারো। কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাকে এটা অবশ্যই ব্যবহার করতে হবে। থিপস আর মাইটসের জন্য তোমরা কাকা অথবা কনফিডার যে কোনো একটা ব্যবহার করতে পারো। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে ভালো করে স্প্রে করবে প্রত্যেক সপ্তাহে স্প্রে করবে, তাহলেই হবে। ঘুরিয়ে ফিরিয়ে করতে পারো তাহলে আরও ভালো হয়। কখনো একতারা দিলে, কখনো কাকা দিলে, কখনো হামলা দিলে, এরকম করতে পারো, বা কখনো কনফিডার দিলে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারো, এটাতে খুব ভালো হয়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, লেদা পোকা বা লিফ কাটার এদের জন্য কি করতে হয়, আমরা এত দামি ওষুধ না দিলেও চলে, সেখানে তুমি টাপগড় দিতে পারো, রোগড় দিতে পারো, তবে আমি বলবো কাকাই ব্যবহার করো। কারণ হচ্ছে কি, শীতের যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছে যতটা পারবে অর্গানিক কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবে। একান্ত যদি না হয় সেক্ষেত্রে তো আমরা ব্যবহার করবই রাসায়নিক কীটনাশক, কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করব অর্গানিকভাবে দেওয়ার। অর্গানিক বলতে আবার নিম তেল দিতে যেও না, শুধু নিম তেলের উপর ভরসা করে থাকলেও কিন্তু গাছে অনেক সময় পোকামাকড়ের আক্রমণ হয়ে যায়। এই কীটনাশককে আমরা ব্যবহার করব কখন, ঠিক বিকেলবেলার দিকে করব, সকালবেলা কিন্তু কখনোই করব না, তাহলে কিন্তু মৌমাছি প্রজাপতি যারা আসে তারা কিন্তু কেউ আসবে না। সবসময় কীটনাশককে বিকেলবেলার দিকে আমরা ব্যবহার করব। তোমাদের এই ভিডিওতে যা যা তথ্য দিলাম এবং ভিডিও শুরুতে যা যা বলেছিলাম ঠিক সেম টু সেম তোমাদের মিলে যাবে, তোমরা মিলিয়ে দেখে নিও। এই সম্পূর্ণ পদ্ধতিটা আমার শিখতে প্রায় 6 বছর লেগেছে এবং আমি তোমাদেরকে বলছি এই পদ্ধতিটা এতটাই সফল হয়েছে যে তোমরা একবার করলেই বিশ্বাস করবে যে এই পদ্ধতিটা সঠিক কি বেঠিক। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।